বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের অনলাইন শিক্ষা কার্যক্রমে আমরা যুক্ত হতে পেরে আল্লাহ শুকরিয়া আদায় করছি। তো আজকে আমাদের রুটিন অনুসারে ফার্স্ট ক্লাস গণিত, সেকেন্ড ক্লাসে কি দেওয়া আছে একটু বলতে পারবে একজন কেউ? ইংরেজি গ্রামার। ইংরেজি গ্রামার, আচ্ছা রসায়ন। ঠিক আছে। রসায়ন স্যার। হ্যাঁ, রসায়ন রসায়ন আছে। রসায়ন, আমি তো সেটাই ভাবতেছি, ইংলিশ তো থাকার কথা না, কারণ সেকেন্ড সেকেন্ড ধাপে হলো তোমার সায়েন্সের ক্লাস দেওয়া আছে। হ্যাঁ। মাইশা রওশন মনে হয় চলে আসলো। ওয়ালাইকুম সালাম। মাইশা রওশন, তোমার বান্ধবী মোস্তাকিমার সাথে যোগাযোগ হয়েছে? হুম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ও, আহ, এখনো তো হয়নি। এখনো হয়নি? একটু অনলাইনে দাও, ইয়ে পাঠাও, কিছু মিষ্টি টিষ্টি পাঠিয়ে দাও। না। হ্যাঁ, দিছি। হ্যাঁ, মিষ্টি পাঠিয়ে দাও, তাহলে হয়তো যুক্ত হতে পারে। আহ আমরা আজকে গণিতের ফার্স্ট যে বিষয়টা নিয়ে দেখবো সেটি হলো আহ তোমার 2020 সালে আসা একটা জ্যামিতি থেকে ইনশাল্লাহ শুরু করব, যেহেতু জ্যামিতি তোমাদের মেইন প্রবলেম। তো জ্যামিতিতে আমাদের মেইন যে প্রক্রিয়াটা আছে তা হলো আমরা দুইটা অংশ থেকে এটা এগোবো। ফার্স্ট হলো প্রতিদিন যেদিন করে অঙ্ক আছে সেদিন একটা দুটো অঙ্কন হয়তো শিখাই দেব, তার সাথে সম্ভব হলে আমাদের উপপাদ্যরও কিছু থিম ইনশাল্লাহ দেখাবো, তাতে করে উপপাদ্য যেদিন পড়াবো বা যে অংশ পড়াবো সেই অংশতে তেমন প্রবলেম না হয়। আমি জ্যামিতির সেই অংশগুলোই দেখাবো যে অংশগুলো তোমাদের জ্যামিতি প্রমাণের জন্য জরুরি। প্রমাণের জন্য যেগুলো জরুরি নয় ঠিক সেই অংশগুলো আপাতত স্কিপ করে যাব। তো আশা করি তোমরা ওই বিষয়গুলো শুধু ক্লাস করবা এটা না, ক্লাসের পর সেগুলো বাসায় প্র্যাকটিস করবা। এবং আমি ইনশাল্লাহ চেষ্টা করব টেকনিক্যাল কোনো প্রবলেম না হলে প্রত্যেকটা ভিডিও রেকর্ডিং থাকবে, সেগুলো যথাসময়ে তোমাদের আইডিতে, মানে গ্রুপে শেয়ার করে দেব। এগুলো এই শেয়ার শুধু গ্রুপে থেকে তোমরা ভিডিওগুলো যথারীতি এটা দেখবা। আসলে লিংকের ওপর ক্লিক দিলে এটা ইউটিউব থেকে দেখতে পারবা, বাট নর্মাল ইউটিউব চ্যানেলে গেলে তোমরা কিন্তু এই ভিডিও অবশ্যই খুঁজে পাবা না। এই জন্য লিঙ্ক থেকেই তোমরা এটা দেখার চেষ্টা করবা। তো আমরা 2020 সালে আসা একটা জ্যামিতির আসসালামু এখানে একটা আলাইকুম। ছবি নিয়ে আসছি। সেটা হলো বর্গ অঙ্কন করা। ওই প্রশ্নে উল্লেখ করা আছে যে উদ্দীপকে একটা বর্গের বাহু এ দেওয়া আছে, তাতে একটা নির্দিষ্ট তোমার সেন্টিমিটার উল্লেখ করা আছে, ধরো 4 সেন্টিমিটার। বলা হয়েছে এই 4 সেন্টিমিটার বাহু ধরে একটা বর্গ অঙ্কন করো। তাহলে আমরা এই বর্গটা আসলে কিভাবে অঙ্কন করব? আমি আবারও রিপিট বলছি, সবাই একটু মনোযোগী হও। আমরা অঙ্কন করব বর্গ, শুধু দেয়া থাকবে একটা বাহুর দৈর্ঘ্য। তাহলে আমরা কিভাবে বর্গ অঙ্কন করব? প্লিজ মনোযোগী হলে আমাদের এখানেই শেখা হবে, এবং আমার ক্লাস শেষে তোমরা নিজেরাও একটু প্র্যাকটিস করবা। তাহলে ডে বাই ডে যদি আমরা এরকম একটা করেও শিখতে পারি, ইনশাল্লাহ দেখবো অনেকগুলো হয়ে যাবে। তো প্রথম কাজ হলো যে বর্গ তাকেই বলা হয় যার ভিতরের প্রত্যেকটা কোণ হয় সমকোণ। এই অভ্যন্তরে যে কোণগুলো আছে প্রত্যেকটা হবে সমকোণ, অর্থাৎ 90 ডিগ্রি। দ্বিতীয় শর্ত হলো যে এর যে বাহুগুলো আছে এই বাহুগুলো সবগুলোই হবে সমান।
প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হবে সমান। যদি এইরকম শর্ত মানে তাহলে সেটি হবে বর্গ। তাহলে আমরা এই শর্তের আলোকে একটু দেখি বর্গ অঙ্কনটা আসলে আমরা কিভাবে করব। তো প্রথমে যে কোনো একটা বাহু আঁকায় নেই। মনে করো এটা হয়তো BE বাহু। এখান থেকে আমাদের যদি এইটুকু বাহুর দৈর্ঘ্য সাপোজ 4 সেন্টিমিটার হয়, তাহলে ওই বাহুর সমান করে বাহু আঁকায় নিলাম। অর্থাৎ সেটা হয়তো সি বিন্দুতে, তাহলে এইটা হলো 4 সেন্টিমিটার এই BC পর্যন্ত। এরপরে বি বিন্দুতে একটা লম্ব অঙ্কন করব। তো লম্ব অঙ্কনের নিয়ম কি? লম্ব অঙ্কনের নিয়ম হলো আমরা একটা ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপ আঁকবো, ঠিক একই মান নিয়ে এখানে বৃত্তচাপ আঁকাবো, আবার এখানে আঁকাবো। ঠিক ওই একই অপশন থেকে আমরা ওপরেও বৃত্তচাপ আঁকাবো। এইটা সবাই পারো তো? একটু আনমিউট করে কথা বলো প্লিজ। এটা সবাই পারো কিনা এরকম মানে হ্যাঁ স্যার। লম্ব অঙ্কন করতে? হ্যাঁ স্যার। আচ্ছা, বাস্তবে যদি এরকম কোনো প্রবলেম হ্যাঁ হয় সেক্ষেত্রে পরে অবশ্যই স্যার। কথা বলো। তাহলে আমরা এই রকম লম্ব ইনশাল্লাহ আঁকাতে শিখবো এবং পারবো। তো সেক্ষেত্রে তখন আমরা এখানে লম্বটা আঁকায় নেব। আমি হাতে আঁকাচ্ছি, হয়তো একটু আঁকা বাঁকা হচ্ছে, বাট তোমরা যখন কাটা কম্পাস এবং স্কেল ইউজ করবা এটা আশা করি তো অনেক ভালো হবে ইনশাল্লাহ। তো এখান থেকে আমরা কি করব, ওই যে 4 সেন্টিমিটার যে দৈর্ঘ্য আছে সেটা আবারও এখান থেকে কেটে নেব। 4 সেন্টিমিটার এখান থেকে কেটে নিলাম। আবার এই সি থেকে এই পাশে বৃত্তচাপ আঁকালাম। আবার এখানে যে এ বিন্দুতে ছেদ করছে সেই এ বিন্দু থেকে আবার এখানে বৃত্তচাপ আঁকালাম। আমি ধরে নিচ্ছি যে এই বৃত্তটা কোথায় ছেদ করছে? ছেদ করছে পরস্পর ডি বিন্দুতে। এই যে ডি বিন্দুতে গিয়ে ছেদ করছে, তা আমি সেই ডি বিন্দুটা যোগ করে দিচ্ছি। তো যোগ করে দিলে তখন আমি এখানে যথারীতি ডি বিন্দু বসায় দেব। তাহলে আমাদের অঙ্কনটা হয়ে যাবে। ABCD হবে সেই নির্দিষ্ট অঙ্কন। তোমরা দাখিল প্রশ্ন দেখো, এটা 2020 সালে আসা একটা বিশেষ প্রশ্ন যেখানে বর্গক্ষেত্র অঙ্কনের কথা বলা হয়েছে, ঠিক এটাই। এখানকার লেখা আছে 4 সেন্টিমিটার, আর ওই বাহুকে একটু পরিবর্তন করে 4.5 সেন্টিমিটার ধরে বর্গক্ষেত্র, সরি, 4.5 সেন্টিমিটার ধরে বর্গক্ষেত্র অঙ্কন করতে বলা হচ্ছে। তো আমি সেম জিনিসই শিখালাম। তো আজকে আমাদের এইটার মধ্য দিয়ে আমাদের যাত্রাটা শুরু হোক। তো এই অঙ্কন নিয়ে আর কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো। তোমরা কি নিজেরা এরকম প্র্যাকটিস ইনশাল্লাহ বাসায় করতে পারবা? হ্যাঁ স্যার। আচ্ছা, আলহামদুলিল্লাহ। হ্যাঁ স্যার। কেউ অবহেলা করো না। আমি শুধু পরীক্ষামুখী পড়াগুলোই তোমাদের ইনশাল্লাহ কন্টিনিউয়াসলি পড়াবো। এবং যেগুলো পরীক্ষায় আসে এবং পরীক্ষায় আসার মতো ইনশাল্লাহ সেগুলোই দেখাবো। আম, আমি চেষ্টা করব যতটুকু এটাকে একবারে টার্গেটেড করা যায়। তোমরা শুধু অবহেলা না করে দিনের কাজ দিনেই করবা। আর আমি একটা হয়তো তোমাদের পরামর্শ দেবো যে এই যে ছবিটা অঙ্কন করবা, সবাই একটু মোবাইলে ছবি তুলে আমার হোয়াটসঅ্যাপে একটু সেন্ড করে দিবা। আমি দেখতে চাই যে আসলে এই হোমওয়ার্কটা শেষ পর্যন্ত কে কে করলো। প্লিজ সবাই একটু করো, ওকে? আমি এটা ক্লোজ করে দিচ্ছি। এরপর আহ আমরা পরবর্তীতে যেহেতু জ্যামিতির তোমার উপপাদ্য নিয়ে আমাদের পড়তে হবে, বিশেষ করে বৃত্ত সংক্রান্ত উপপাদ্য। তা আমি বৃত্তের কিছু বেসিক বিষয় একটু দেখাবো, যেগুলো আমাদের ওই উপপাদ্যগুলো প্রমাণ করতে অথবা ওই উপপাদ্যের যে এক্সট্রা গুলো আছে সেগুলোকে সলভ করতে আমাদের প্রয়োজন হবে। তো আমরা একটু সেগুলো আজকে কিছুটা দেখব। একটু আমরা লক্ষ্য করি। প্রথমত, বৃত্ত কাকে বলে?
আমি আবারও সবাইকে বিব্রত করব না যে সংজ্ঞা বলো বৃত্ত কাকে বলে, তা না। আমাদের বৃত্তটা মোটামুটি চিনতে পারলেই হলো। দেখো তো আমি যেটা আঁকাচ্ছি এটা কি বৃত্ত? সবাই হ্যাঁ বলো। স্যার। আচ্ছা, এটার বৃত্ত হওয়ার পেছনে মূল কারণটা ঘটছে কি, এর যে কেন্দ্রবিন্দু, এই হ্যাঁ স্যার। কেন্দ্রবিন্দু থেকে সমান দূরত্ব রেখে এই বৃত্তের এই রেখাটা ঘুরছে। এটাই তো মূল কথা নাকি? তোমার যদি পরীক্ষায় হ্যাঁ প্রশ্ন স্যার। আসে হ্যাঁ যে বৃত্ত কাকে বলে, আমি বলতেছি তোমরা ভয় পাওয়ার কোনো কারণ নেই। এরকম একটা বৃত্ত আঁকে লিখে দিবা যে ও হলো এর কেন্দ্রবিন্দু, এ বি সি হলো বৃত্ত। মানে সৃজনশীল মানে সৃজনশীল, তোমার মেধাটা সৃজনশীল আকারেই লিখবা। এই এটা বৃত্ত ওই তখনই হয়েছে যখন ও বিন্দু থেকে এই এই যে এবিসি বৃত্তের প্রত্যেকটি বিন্দু সমান দূরে অবস্থান করছে। কারণ সমান দূরে এ সবগুলোই তো ব্যাসার্ধ, আর বৃত্তের ব্যাসার্ধ সবসময় পরস্পর কি হয়, সমান হয়। তুমি যে দিক থেকে ব্যাসার্ধ আঁকাও, ব্যাসার্ধ সবসময় সমান, যে দিকে আঁকাও। ব্যাস এই কথা লিখে দিলেই দেখবা যে তোমাকে ফুল নম্বর দেওয়া হবে। সবসময় মনে রেখো যে তুমি সাজানো গোছানো সংজ্ঞা লিখতে হবে এমন না, তোমার নিজের বেসিক থেকে তুমি নিজে ওই বিষয়গুলো লিখবা, দেখবে তাতেও নম্বর ইনশাল্লাহ হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমরা একটু পরের অপশনে আসি, যে আমরা যে একটা বৃত্ত আঁকায় নিলাম, এই বৃত্তের মধ্যে আমাদের কি কি বিষয় লাগবে, যেটি আমাদের একটা বৃত্ত কেন্দ্রিক কোনো উপপাদ্য অথবা এক্সট্রা প্রমাণ করার দরকার হবে। একটু প্লিজ সবাই মনোযোগ দাও। প্রথমত আমরা দুটো জিনিস একটু শিখি। একটা হলো কেন্দ্রস্থ কোণ। দেখো তো, কেন্দ্রীয় থেকে আমি রেখা টানছি পরিধি পর্যন্ত, এখানে একটা কোণ তৈরি হয়নি? আমি ধরে নিচ্ছি এটা সি বিন্দু, এটা ধরো ডি বিন্দু, অর্থাৎ সি ও ডি, এটা একটা কোণ কি কেন্দ্রে তৈরি হয়নি? হ্যাঁ স্যার। হ্যাঁ, হ্যাঁ। একটু বলো হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তাহলে এই যে কেন্দ্রে যে কোণটা তৈরি হলো এর নামই হলো কেন্দ্রস্থ কোণ। এর নাম কি? কেন্দ্রস্থ। কেন্দ্রস্থ কোণ। হ্যাঁ, কেন্দ্রস্থ কোণ। খালি নামটা একটু শিখে নাও। আবার যদি আমি এই বিন্দুতে একটা ফোঁটা দিয়ে যদি আমরা ওই বিন্দুটাকে যোগ করে দেই কার সাথে, যদি ডির সাথে যোগ করে দেই, যদি আবার এই ওর সাথে। সির সাথে যোগ করে দেই, ওর সাথে না সির সাথে, কারণ এটা চাপের ওপর হয়, তাহলে আমরা এখানে যে দেখতে পাবো এই যে এই বিন্দুতে যে কোণটা, অর্থাৎ সেই কোণের মান নামটা এরকম লিখতে পারি সি এ ডি। এই সি এ ডি, এই কোণটা হলো তখন তোমার কি বৃত্তস্থ কোণ। কি নাম এটার নাম? বিধ্বস্ত। হ্যাঁ, বৃত্তস্থ কোণ। ব্যাস এই নামটা জানলেই হবে। তাহলে আমি যদি কখনো তোমাদেরকে কেন্দ্রস্থ এবং বৃত্তস্থ কোণের নাম শুনতে চাই, তোমরা কি এরকম ছবি এঁকে বা তুমি বলতে না পারো, অন্তত ছবি এঁকে দেখাতে পারবা তো, স্যার এটা কেন্দ্রস্থ এটা বৃত্তস্থ, পারবা কি না? হ্যাঁ স্যার পারবো। ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। নাইম, তুমি মিউট আনমিউট কিছুই করতেছো না, কোনো কথাও বলতেছো না, পারবা? স্যার ইনশাল্লাহ পারবো। আচ্ছা, আলহামদুলিল্লাহ। না আমি ভাবলাম যে তুমি মনে হচ্ছে যে সামনে ট্যাক্স দেওয়া লাগবে তো সরকারকে, হয়তো সরকার মনে হয় তোমাকে বলেও দিছে যে ট্যাক্স দেওয়া লাগবে, কথা বলো না জান। না স্যার, বাসায় আচ্ছা সেভাবে ঠিক আছে, একটু কথা বলো হ্যাঁ। যখনই সবাইকে জিজ্ঞাসা করব বুঝছো কিনা, প্লিজ আনমিউট করবা, কথা বলবা, আবার মিউট করে ফিরে দিবা। গ্রুপে ক্লাস করা নিয়মই এটা, যখনই প্রশ্ন করব তখনই তোমরা উত্তর দিবা, না বুঝলে সেটাও বলবা যে প্লিজ আমাদের আরেকবার একটু বলেন, বা এটা এই জায়গায় প্রবলেম হচ্ছে, আমি চেষ্টা করবো ইনশাল্লাহ। কিন্তু যখনই কথা বলা শেষ সাথে সাথেই তোমরা মিউট করে দিবা, কেউই আনমিউট রাখবা না,
কারণ আনমিউট রাখলে হবে কি, ওটাতে কিন্তু একটা মানে বাজে সাউন্ড আসবে এবং এটাতে তখন রেকর্ডিংটা প্রবলেম হবে। আচ্ছা, তাহলে আমরা কেন্দ্রস্থ এবং বৃত্তস্থ কোণ যে শিখলাম, এখান থেকে আমাদের জ্যামিতিতে যে জিনিসটা দরকার হবে, কি দরকার হবে? আমি যদি বলি যে এই কেন্দ্রস্থ কোণ হলো সি এ, সরি বৃত্তস্থ কোণ সি এ ডি, আর এর মধ্যে সমান চিহ্ন দিচ্ছি যে কেন্দ্রস্থ কোণ হলো তোমার কত, সিওডি, সিওডি, এই দুটোকে আমি সমান করব। এই দুটো কি আসলে সমান হবে? কোনটা বড় হবে একটু একটু দেখো তো, কেন্দ্রস্থটা বড় না বৃত্তস্থটা বড়? কেন্দ্রস্থ। এই কেন্দ্রস্থটা বড় হবে আর এই বৃত্তস্থটা কি হবে, বৃত্তস্থ ছোট হবে। কেমন ছোট বড় হবে আমরা একটু দেখি। কেন্দ্রস্থ কোণের মান যদি হয় 60 ডিগ্রি, তাহলে এই বৃত্তস্থ কোণের মান হবে 30 ডিগ্রি। এখন তাহলে এই বৃত্তস্থকে 2 দিয়ে গুণ করলে সমান হবে। সবাই কি বুঝতে পারছো? হ্যাঁ স্যার। হ্যাঁ, আজকে আমাদের এই কেন্দ্রস্থ বৃত্তস্থ নিয়ে এইটুকুই পড়া থাকবে। আমি কোনো জটিল পড়া দেব না, আমি যেটুকু দিচ্ছি প্লিজ এইটুকু এইটুকু ক্লিয়ার করবা। এরকম বৃত্ত সংক্রান্ত এই 2-3 দিন হয়তো আমাদের এরকম বেসিক দেখাতে দেখাতেই চট করে দেখবে যে আমি একটা জ্যামিতির মধ্যে ঢুকে তোমার দেখাবো যে আমি এই জিনিসগুলো শিখাইছি, তোমরা এটা শিখছো, তোমরা নিজেরাই বলবে হ্যাঁ স্যার আমি শিখেছি, দেখবে জ্যামিতির একটা উপপাদ্য হয়ে গেছে অথবা একটা এক্সট্রা হয়ে গেছে। তোমরা অনেকেই আমার কাছে সরাসরি বলছো যে স্যার জ্যামিতি আমাদের মাথাতেই ঢোকে না। তো তোমরা প্লিজ আমার সাথে একটু সহযোগিতা করো, এই জিনিসগুলো না পড়লে কিন্তু জ্যামিতি পারবা না। অযথাই পরে যে দোষারোপ করবা যে স্যার আমরে মানে আমার খুব কঠিন লাগছে, এটা না, কঠিন ওই জায়গাতেই লাগবে তুমি যদি এই নিয়মগুলো না পড়ো। আর এটা কি মনে রাখা খুব কঠিন হবে বলো তো সবাই, প্লিজ সবাই একটু মতামত দাও। না স্যার। না স্যার। তাহলে আমাকে কথা দাও, আমি যে পরামর্শ দিচ্ছি সেই অনুসারে আস্তে আস্তে পড়ো, দেখবা যে গল্প করতে করতে আমাদের জ্যামিতির অনেকগুলো পড়া ইনশাল্লাহ হয়ে যাবে এবং খুব সহজভাবে হবে। আমি যথাসাধ্য ইনশাল্লাহ চেষ্টা করব। তা আমরা তাহলে এই জ্যামিতির জগৎটা আপাতত ক্লোজ করে দিলাম। আমি এখন তোমাদের আহ ত্রিকোণমিতিতে যাতে ভবিষ্যতে অঙ্ক করাতে পারি, আজকে কোনো অঙ্ক করাবো না, বাট অঙ্ক করাতে পারি সেজন্য সামান্য কিছু, বেশি সূত্রও দেব না, সামান্য কিছু সূত্র তোমাদের একটু দিয়ে দিচ্ছি। তোমরা আগে কেউ হয়তো ভালো করে পড়ছো, কেউ পড়োনি, বা সূত্র ধরলে দেখা যায় ম্যাক্সিমামই তোমরা সূত্র পারো না। আমি আশা করব যে আমি আজকেও খুবই কম পরিমাণে একটু সূত্র দেব, বাট ওই সূত্রগুলো একটু তোমরা যে কোনো ভাবেই হোক আয়ত্ত করবা, বারবার লিখার মধ্য দিয়ে এবং একটু ফ্লুয়েন্টলি পড়ার মধ্য দিয়ে। পড়াটাকে আমরা বলি হয়তো মুখস্থ পড়া, তা আমি মুখস্থ শব্দটা ব্যবহার করতে চাই না, আসলে গণিত বিজ্ঞানে মুখস্থ শব্দ হয় না, এটা আয়ত্ত বোঝানো হয়। বাট কিছু কিছু সূত্র হয়তো আমাদের একটু ফ্লুয়েন্টলি বারবার মুখে বলতে হয়, বললে হয় কি মুখের জড়তাটা কেটে যায়। ওই জড়তা কাটার স্বার্থে তোমরা মাঝে মাঝে অবশ্যই ওই রকম ফ্লুয়েন্টলি পড়বা এবং বারবার লিখবা, দেখবা এটা খুব সহজে ইনশাল্লাহ হয়ে যাবে। তো আমরা একটু দেখি সেখানে, যেমন আমি যদি ত্রিকোণমিতিতে অঙ্কগুলো মানে বোর্ড কেন্দ্রিক করতে চাই, তাহলে আমার ম্যাক্সিমাম ক্ষেত্রে 9.1 থেকে 9.2 এর অঙ্ক একটু বেশি আসে। আবার 1 এবং 2 মিলে যা অঙ্ক আসে তোমার দেখবা 10 থেকে তার চেয়ে মানে একটু লিবারেল ধারায় একটা মানে কথা সমাধানের মতো একটা অঙ্ক দিয়ে রাখছে তারা। কাজে আমার কথা হলো, যেহেতু ওখানে 3টা প্রশ্ন থাকে, জ্যামিতি সরি পরিমিতি এবং ত্রিকোণমিতি মিলে, তার মধ্যে 2টার অ্যান্সার করতে হয়, ঠিক না? 3টা প্রশ্ন থাকে, অ্যান্সার করতে হয় কয়টা? 2টা। দুইটা। তাহলে আমি যদি ত্রিকোণমিতিটা খুব ভালো করে শিখি,
তাহলে আমার এখান থেকে দুটো অ্যান্সার করা নিয়ে কিন্তু কোনো সমস্যা আশা করি যে ইনশাল্লাহ হবে না। তখন আমার পরিমিতি নিয়ে অত টেনশন না করলেও চলবে। পরিমিতিতে অঙ্ক করব, বাট একটু সাজেশন মূলক যেগুলো মানে খুবই ইম্পর্টেন্ট সেরকম বাছে বাছে কিছু করব, সেগুলো নিয়ম ভিত্তিক করাবো। বাট আমাদের মেইন টার্গেট থাকবে যেন আমরা ত্রিকোণমিতি থেকেই ফুল কমন পাই। আহ এভাবে যদি আমরা অগ্রসর হতে পারি, আমি যেভাবে প্ল্যানিংটা নিয়েছি, তাতে আশা করি প্রতিযোগিতামূলক যে কোনো পরীক্ষায় কমপক্ষে 70 থেকে 80% নম্বর তোলা কোনো ব্যাপার হবে না তোমাদের জন্য। এটা নম্বর অনায়াসে ইনশাল্লাহ তো উঠে আসবে। শুধু আমার আশঙ্কা থাকবে হলো নৈর্ব্যক্তিকটা নিয়ে। তা আমার প্ল্যানিংটা আমি আবারও বলে দিচ্ছি, সেটা হলো যে আমরা এগুলো করার পাশাপাশি পর্যায়ক্রমে প্রতিদিন অল্প অল্প করে কিছু নৈর্ব্যক্তিকও সলভ করাবো। প্রাইভেট বা ব্যাচগুলোতে ম্যাক্সিমাম স্যারেরা নৈর্ব্যক্তিক নিয়ে তেমন কোনো আলাপ করে না, বা তারা এর ভিতরে খুব একটা জড়াতে চায় না। তোমরা যারা ছোটখাটো বিভিন্ন জায়গায় প্রাইভেট পড়ছো বা অতীতেও পড়ছো, সে বিষয়েই হোক, নট অনলি গণিত, নট অনলি ফিজিক্স কেমিস্ট্রি, আমি কোনো বিষয়কে মেনশন করছি না। আমার এই কথাটা কি সঠিক যে যে প্রাইভেট টিচাররা কিন্তু নৈর্ব্যক্তিক নিয়ে বেশি মানে ঘাটাঘাটি বা কথা বলতে চায় না, অথবা পড়াতে চায় না, অথবা পড়া নিতে চায় না, বা ওটা নিয়ে কোনো কোনো আলোচনা তেমন হয় না? এই কথা কি সঠিক? একটু আনমিউট করে। হ্যাঁ স্যার। একজন শুধু হ্যাঁ বললো হ্যাঁ, আর বাকিদের হ্যাঁ ধারণা কি স্যার। সবাই পড়ায়? না আচ্ছা, না ম্যাক্সিমামই পড়ায় না, এটা আমার দেখা। দুই একজন ব্যতিক্রম থাকতে পারে, আমি সেটা হয়তো বলবো না যে কেউ পড়ায় না, কেউ কেউ পড়াতে পারে, কিন্তু ম্যাক্সিমামই পড়ায় না। কিন্তু আমার খুবই আক্ষেপ লাগে কি, যে তুমি যতই 70 নম্বর ফুল অ্যান্সার করো, তোমার ওই 30 নম্বরের ওখানে যদি আহ সম্মানজনক নম্বর না আসে, তোমার A+ কখনোই হবে না। দ্বিতীয় কথা, একটা সম্মানজনক নম্বর উঠবে না। তৃতীয়ত, তোমার মধ্যে সবসময় কনফিডেন্স থাকবে লো, এবং নৈর্ব্যক্তিক দেখে একটা জমের মতো ভয় পাবো। তো এই অবস্থা থেকে আমরা একটু বের হওয়ারও ইনশাল্লাহ চেষ্টা করব। সবাই আমার সাথে সহযোগিতা করবো তো? না নৈর্ব্যক্তিকের কথা শুনে ভয় পাচ্ছ? ইনশাল্লাহ করবো। আচ্ছা, ঠিক আছে। ইনশাল্লাহ। ইনশাল্লাহ আল্লাহর কাছে সাহায্য চাও, আল্লাহ সহযোগিতা করবে। আহ সাথীকে মনে হয় যুক্ত দেখলাম, সাথী কি যুক্ত হয়েছো নাকি? হ্যাঁ স্যার। আচ্ছা, একটু আগে তোমার কণ্ঠ পেলাম আর কি। তো তোমাকে যুক্ত হওয়াতে স্বাগত জানাচ্ছি। আমি হয়তো অনেক সময় আলাপ করে তোমাকে অনেক কথা বলি, মন খারাপ করো না জানাবার সব কথা ধরতে ধরতে গিয়ে। আচ্ছা, একটু দেখো। না এখন আসো, আমরা আহ ত্রিকোণমিতিতে আজকে আমি মৌলিক 3টা সূত্র লিখে দিচ্ছি। আমার কি সূত্র কিভাবে তৈরি হয় সেটাতে 3টা লাইন লিখে দেব, আর মৌলিক 3টা সূত্র লিখে দেবো। এর বাইরে আজকে কিছুই করব না। একটু দেখি আমরা। ফার্স্ট হলো, সূত্র তৈরি হয় এই 3টা লাইন থেকে। একটা হলো কি লর নেচে কি আছে, সরি সেখান থেকে আমরা লিখি সাইন থিটা। সাইন থিটা। 2 নম্বর লিখি কি, ভ ভন নেচে সরিও, সেখান থেকে লিখি কি কস থিটা। প্লাস অ হ্যাঁ, কস থিটা। কষ্ট। তারপরে আর কি লেখা হয়? 3 নম্বরে হলো ট্যান। ট্যানটা কি? লম্ব লভ। বা ভূমি নাকি লভ, সেখান থেকে হলো ট্যান থিটা। আচ্ছা, হ্যাঁ এই 3টের সাথে একটা সম্পর্ক করা আছে। সাইনের বিপরীত কি বলতো প্লিজ? কসেক। কোসেক। সাইনের বিপরীত ও মা, সেক। মোস্তাকিমার কোন কণ্ঠ পেলাম! আমি কি ঠিক শুনতেছি? হ্যাঁ স্যার।
কই থেকে বের হলো? কি এই যে মাইশা রওশন তোমার জন্য মিষ্টি পাঠাচ্ছে, সেই মিষ্টি লোভে যুক্ত হলে না স্যার, তোমার আব্বুকে সালাম দিও, বলো যে স্যার মিষ্টি খেতে চাইছে। কেন? আচ্ছা, টেনের কি কট। ব্যাস, এই মৌলিক এই তিনটা সূত্র আমি কিন্তু একবার নিচে লিখেই বুঝালাম যে বিপরীত। আর তিনটা লাইন হলো, এটা এই অংশ থাক। আর তিনটা লাইন কি কি আমরা যেটা এমনি মুখেও পড়াছি, কিন্তু তোমাদের মনে পড়ে দেখো, সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার, তাই না? সমান হ্যাঁ। চিহ্ন থাক এখানে। তারপরে 2 নম্বরে কি হ্যাঁ, পড়ছি? না, ওটা পরে। তারপরে কি ট্যান স্কোয়ার, থিটা মাইনাস হ্যাঁ ট্যান স্কোয়ার থিটা মাইনাস কি হবে? কট কট স্কয়ার থিটা মনে হয়। হুম, 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 হুম। এটা কি হবে? ট্যান স্কোয়ার মাইনাস, ঠিক। হ্যাঁ সেক স্কোয়ার থিটা সমান চিহ্ন থাক। 3 নম্বর কি হবে? কসেক স্কয়ার না না, কট স্কোয়ার থিটা মাইনাস কোসেক স্কোয়ার থিটা, নাকি? হ্যাঁ, হ্যাঁ স্যার। সমান, এখন সমান থাকলো। তোমরা সূত্র বইয়ে যে আকারই থাক, প্লিজ আজকের জন্য অন্তত পক্ষে এই আকারে সবাই মুখস্থ করে নেবে 3টে লাইন। এই 3 লাইন মুখস্থ করবা, আর বাকি ফরম্যাট গুলো কোনো ক্রমেই মুখস্থ করার দরকার নেই। মানে ওটাকে বলবা, তুমি যত খুশি ভুলে যাও। এভাবে পড়বা, সাইন স্কোয়ার কজ স্কোয়ার, থিটাটা আমি উচ্চারণ করছি না অবশ্য, থিটা আছে, মানে থিটা হতে পারে, এ হতে পারে, আলফা হতে পারে, বিটা হতে পারে, আমি এই জন্য উচ্চারণ করছি না। সাইন স্কোয়ার কজ স্কোয়ার, আমি মনে হয় এখানে একটু উল্টা লিখছি, এটা আমি উল্টো লিখিনি, বলো তো। তোমরা তো কেউই বললে না এটা, এখানে উল্টা লিখছি, এটা সেক আগে হবে, হ্যাঁ, সেক স্কোয়ার মাইনাস হলো ট্যান স্কোয়ার, তারপর একটা উল্টা হয়ে গেছে, ঠিক আছে? এটা কি হবে বলো তো? কোসেক স্কোয়ার কট স্কোয়ার, হ্যাঁ এটা হবে হলো কোসেক কোসেক স্কোয়ার, তারপরে মাইনাস কি, কট স্কয়ার হ্যাঁ কট স্কোয়ার থিটা সমান 1। তাহলে এভাবে পড়বা, সাইন স্কোয়ার কজ স্কোয়ার সেক স্কোয়ার ট্যান স্কোয়ার কোস স্কোয়ার কট স্কোয়ার, প্রথমটা প্লাস, পরের গুলো মাইনাস, ফলাফল 1। দেখো খেয়াল করো, সাইন স্কোয়ার কজ স্কোয়ার সেক স্কোয়ার ট্যান স্কোয়ার কোস স্কোয়ার কট স্কোয়ার, প্রথমটা কি প্লাস, পরের গুলো মাইনাস, দেখো গোলচন্দ্র দিয়ে দিচ্ছি, তো একটু ভিন্ন কালার দিয়ে দিই তাহলে বুঝতে পারবা। এটা কি প্লাস, পরের গুলো কি মাইনাস, ফলাফল কি, মানে সমান চিহ্ন যেটা, ফলাফল হলো সবার ক্ষেত্রে 1, ব্যাস। দেখো তো সূত্রটা মনে রাখা একটু সহজ হলো। এবং তোমরা একটা গ্রুপিং মনে রাখবা, যে সাইন স্কোয়ারের সাথে গ্রুপিং এর সম্পর্ক কজ স্কোয়ারের, সেক স্কোয়ারের সাথে গ্রুপিং এর সম্পর্ক ট্যান স্কোয়ারের, কোসেক স্কোয়ারের সাথে গ্রুপিং এর সম্পর্ক কট স্কোয়ারের, সবারই ফলাফল 1 হবে, প্রথমটা প্লাস পরের গুলো মাইনাস। তাহলে মৌলিক এখানে 3টা সূত্র, বিপরীতটা সহ, আর এখানে 3টা সূত্র, এই 6টা সূত্রের উপরে আজকে আলোচনা ইনশাল্লাহ লিপিবদ্ধ থাকবে, এবং তোমরা এর উপরে প্র্যাকটিস করবা। আমি আশা করি যে খুব সহজে আমরা হয়তো পরবর্তী বেসিক গুলো ইনশাল্লাহ দেখব, এবং 2-1 দিন বেসিক দেখানোর পরপরই আমরা হয়তো অঙ্কে ইনশাল্লাহ প্রবেশ করতে পারবো।
আমি আবারও বলতেছি, আমি একই দিনে যদি এরকম মাল্টি সিস্টেম দেখাই, কোনোটাই খুব বেশি দেখালাম না, অল্প অল্প করে দেখালাম যাতে করে সহজে আয়ত্ত হয়, এটাতে পড়াটা কিন্তু অনেক বহুমুখী হবে এবং আমার বিশ্বাস তোমাদের মনে রাখাও সহজ হবে। আর একটা জিনিস দীর্ঘক্ষণ দেখালে সেটাতে একটা বোরিং ফিল হয়, কিন্তু সেটার থেকেও তোমাদের অনেকটা হয়তো মুক্তি থাকবে। সবাইকে একমত? হ্যাঁ হ্যাঁ স্যার স্যার এই যে অল্প অল্প করে দেখাতে কিন্তু কোনোদিন বোরিং হওয়ার আগে কিন্তু এটা চেঞ্জ করে আরেকটা যাচ্ছি, দেখবে তো তখন ভালো লাগবে। এবং আমি ইনশাল্লাহ এই নীতিমালাই ফলো করব। আর সবাইকে আবারও বলতেছি, প্রত্যেকটা দিন যে পড়া হবে সেটা কিন্তু ডাবল পড়া, এটা মাথায় রাখো। কারণ দুইটা করে সেশনে দুইটা ভিন্ন জিনিস পড়ানো হবে। সুতরাং তোমরা প্রকৃতপক্ষে 4 দিন না, সপ্তাহে তোমরা পড়ছো 8 দিন, এটা মাথায় রেখে একটু পড়াগুলো মনোযোগী হবা এবং আমি আশা করি তোমরা সহযোগিতা করবা। তো আমি আজকে তাহলে এই অংশটা এখানে ক্লোজ করছি। তো তোমরা আইডি 1-এ এরপরে জয়েন করবা এবং সেখানে আমরা পরবর্তী রুটিনে যেটা আছে সেই অংশগুলো ইনশাল্লাহ পড়াবো। এখান থেকে সবাই লিভ নিয়ে আইডি 1-এ জয়েন করো 1 মিনিট পর।